মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালকের র্যাব হেফাজতে মৃত্যু। এই মৃত্যুই প্রমাণ করে প্রশ্ন ফাঁস হয়েছে সমাবেশে বিশিষ্টজনরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত, অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। রাজধানীর গুলশান বাড়িধারার কোনো শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা, কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিদ্র হওয়া উচিত, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জাতিসংঘের অধিবেশন শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। ঢাকার সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। এবং ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া প্রায় 200 বছরের পুরনো কারি শিল্প বিলুপ্তির পথে, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রামিম হাসান। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজকে র্যাব হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। এছাড়া মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর র্যাব পরিবারকে বিষয়টি অবহিত করে বলেও জানান তারা। ফোন নম্বর না থাকায় পরিবারকে জানাতে দেরি হয় বলে জানিয়ে র্যাব দাবি করেন, নির্যাতনে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওমর সিরাজের মৃত্যু হয়। মেডিকেলে ভর্তি এবং ব্যাংক ও জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত 18 সেপ্টেম্বর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবন থেকে সংস্থাটির সহকারী পরিচালক আরও 2 সহযোগী সহ আটক করে র্যাব। 30 সেপ্টেম্বর র্যাব জিজ্ঞাসাবাদের জন্য ওমর সিরাজকে 2 দিনের জন্য রিমান্ডে নেয়। র্যাব জানায়, রিমান্ডের শেষের দিন বিকেল 5:15টার দিকে অসুস্থ হয়ে পড়লে ওমর সিরাজকে হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা 7:15টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত 12টার দিকে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রেখে যায় র্যাব। তবে সিরাজের ভাই জানান, মৃত্যুর প্রায় 5 ঘন্টা পর পরিবারকে বিষয়টি জানিয়েছে র্যাব 4। র্যাবের অমানসিক নির্যাতনে ওমরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পুরো ষড়যন্ত্রমূলক র্যাবকে দিয়ে তাকে হত্যা করানো হয়েছে। এর সাথে ওই ইউজিসির অনেক কর্মকর্তাই জড়িত, যার ভিতরে একজনের নাম সে আমাকে বলছে। অফিসের পিএস আছে, চেয়ারম্যানের বর্তমান শাহিন সিরাজ নাম, উনি এতে জড়িত আছে। উনি বিভিন্ন রকম নাকি তথ্যপত্র র্যাবের কানেও দিচ্ছে। ও পিএস হওয়ার জন্য একটা ওখানে প্রস্তাব রাখছিল, সবাই মোটামুটি ওকেই একটা সিলেক্ট করারই করছিল। এটাই উনি ওর পরে ক্ষিপ্রতা ছিল। সে ষড়যন্ত্রের শিকার। তারপরেও আমি বলি, সে যদি অন্যায় করে থাকে, আইন আছে, আইন তার বিচার করবে। এদিকে মৃতদেহে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আমরা তার হার্ট একটু বড় পেয়েছি। নির্যাতনের কোনো চিহ্ন আপনারা পেয়েছেন কিনা? নির্যাতনের এটা তো হাসপাতালে মারা গেছে, আমরা তো হাসপাতালে পাইছি। বডি হাসপাতাল থেকে আসছে আমাদের কাছে, এমআইতে মারা গেছে। আমরা ওই হার্ট প্রিজার্ভ করছি। হার্ট প্রিজার্ভ করার পর ওই রিপোর্ট আসার পর আমরা জানাবো। এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল 5:50 ওমর সিরাজকে ভর্তি করে র্যাব। করোনারি কেয়ার ইউনিটে প্রায় 1 ঘন্টা পর্যবেক্ষণ করার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে দায়ী করা হয়েছে। একদম যেগুলো খারাপ রোগী থাকে সাধারণত সেগুলো রোগী শিশুতে পাঠানো হয়। যখন ভর্তি হলো তখন বললো যে র্যাব স্যার এর ঠিকানা দেন। এটা হলো 5:50 ভর্তি দিছে। এ ব্যাপারে র্যাবের বিভিন্ন মহলে যোগাযোগ করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে র্যাব 4-এর দাবি, ফোন নম্বর না থাকায় পরিবারকে মৃত্যুর খবর জানাতে দেরি হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে শনিবার রাতের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা না হলে রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আয়োজিত সংহতি সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের এ সমাবেশে একে একে যোগ দেন অভিভাবক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের নানা স্তরের মানুষ। এ সময় অভিযোগ করা হয়, র্যাবের হেফাজতে ইউজিসি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় প্রমাণ করে এই বছরের মেডিকেল ভর্তিতে প্রশ্ন ফাঁস হয়েছে। তারা বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বাঁচাতেই ওই কর্মকর্তাকে হত্যা করেছে র্যাব। সমাবেশে পরীক্ষা নেয়ার দায়িত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা সমালোচনা করে বক্তারা বলেন, যাদের হাতে এত বড় দায়িত্ব তারাই জালিয়াতি করে মেধা হত্যার এই ঘটনা ঘটিয়েছে।
শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে প্রশ্ন ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়। পরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমরা সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবার একত্রিত হব। ওখানে আমাদের গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং আলোকচিত্র এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে। যদি আগামীকাল রাতের মধ্যে আমাদের দাবি না মানা হয়, পরশুদিন সকাল 10টায় আমরা সকল ছাত্রছাত্রী সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করব স্মারকলিপি নিয়ে। আজকে অন্যায় একটা হয়েছে, প্রশ্ন ফাঁস করে আবার যারা করেছে তাদের থেকে দু একজনকে জাহির করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধীরা ধরা না পড়ে। প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, আশা করি উনি এই জনসময়ে ঘোষণা দেবেন যে একটা বিচারকের নেতৃত্বে জুডিশিয়াল ইনভেস্টিগেশন কমিটি হবে। এই যে অত্যাচারটা হয়েছে, সন্ত্রাস হয়েছে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিভাবে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এক ব্যক্তি র্যাবের হেফাজতে এইভাবে নিহত হতে পারে? এইটা একটা হত্যাকাণ্ড এবং এটা করা হয়েছে যারা আসল প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তাদের বাঁচানোর জন্য। গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক স্কুল ছাত্র আহত হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গুলিবিদ্ধ সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করেছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে এলাকাবাসী। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, ভোরে ঘুম থেকে উঠে সৌরভ রাস্তায় হাঁটছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ব্রাক মোড় এলাকায় গাড়ি থামিয়ে সৌরভকে ডাকে, কিন্তু ডাকে সাড়া না দেয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে তার পায়ে গুলি করে। সৌরভকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। একটা হলো গাড়ি আসছে, আসিয়ে থামাইছে, থামায় ঢাস ঢাস করে গুলি মারি দিলে, দিয়ে জোরে গেছে, যা আমার চাচাক ডাকাইছে। আমাকে ইশারা করে ডাকলো, আমি কাছে গেলাম, আমাকে গুলি করতে ধরলো। যে তার পেছনে যে ড্রাইভার ছিল উনি আমাকে ইশারাকে বললো আপনি পালান। আমি এমনি ওখান থেকে দৌড়ি বাসায় গেলাম। তাকে পরবর্তী চিকিৎসার জন্য এক্স রে করতে হবে, রক্ত দিতে হবে এবং ওই বাচ্চাটাকে আমরা শিশু সার্জারি থেকে অর্থোপেডিক্স বিভাগে ট্রান্সফার করে দেব। এদিকে দুপুরে এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সংসদ সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সচেতন মানুষ এর ধিক্কার এবং নিন্দা জানাবে। সেই ধিক্কার নিন্দার সঙ্গে আমার মতামত এটা নিন্দনীয়, ঘৃণিত। তার জন্য শাস্তি হয়, আমরা তার বিচার দাবি করি। ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। দোষীকে আইনের আওতায় সোপাত করতে পারবো এটি আমরা নিশ্চিত। এ বিষয়ে আমাদের কোনো গাফলতি নেই এবং আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। সৌরভের পায়ে গুলি লেগেছে, তাকে রংপুর মেডিকেলে ট্রান্সফার করেছে, ওখানে চিকিৎসারত আছে। সে যতটুকু জানি আউট অফ ডেঞ্জার। আমি তার সঙ্গে কথা বলবো, আর বিষয়টা সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। আহত সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার লন্ডনে একদিনের যাত্রা বিরতি করেন তিনি। লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হান্নান সহ অনেকে। বাংলাদেশ সময় শুক্রবার রাত 2:35 হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে শনিবার বিকেল 11:30টায় প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে যাত্রাবিরতি শেষে দুপুর 1:30টার দিকে ঢাকায় পৌঁছবেন তিনি। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ অনেকে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের সমন্বয় সভা শেষে তিনি এই আহ্বান জানান।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 14 দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, এই সংবর্ধনার মধ্য দিয়ে বিএনপির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রীর এই সম্বর্ধনাটা ঐতিহাসিক সম্বর্ধনা হবে। এই ঐতিহাসিক সম্বর্ধনা গণমানুষের ঢল নামিয়ে দিয়ে বর্তমানে যে বিএনপি জামাতের যে ষড়যন্ত্র বা তাদের আন্তর্জাতিক প্রহরা যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সরকারকে বিব্রত করার জন্য, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে কালকে এই গণসম্মেলনের মধ্যে জনতার ঢল নামিয়ে। ধরিত্রী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কৃত হওয়ার জন্য আমরা সবাই ঢাকায় কালকে রাজপথে থেকে দলমত নির্বিশেষে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো, বাঙালি জাতির গৌরব ফিরে আনার জন্য। কোনো বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই আসুন, শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, বাঙালি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাই। রাজধানীর কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশানের মূল সড়ক ছাড়া বাকি সব শাখা সড়কের কোথাও নেই সিসিটিভি ক্যামেরা। তবে কিছু অলিগলিতে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থাকলেও সেই ক্যামেরার মুখগুলো রয়েছে ভবনের দিকে, তাই সড়কগুলো থাকছে নজরদারির বাইরেই। এদিকে শুধু মূল সড়কে থাকা 100 ক্যামেরার মনিটরিং ঠিকমতো হচ্ছে কিনা সেই ব্যাপারে মুখ খোলেনি পুলিশের কোনো কর্মকর্তা। অন্যদিকে অপরাধ বিজ্ঞানীরা বলছেন, গুলশানের মতো কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিদ্র হওয়া উচিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যাবার এই ছবি ধারণ করতে পারার কারণেই হত্যাকারীকে শনাক্ত করা সহজ হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে। 2013 সালের জুলাইয়ের শেষে যুবলীগ নেতা মিল্কিকে হত্যার দৃশ্য এভাবেই ধরা পড়ে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায়। এর ঠিক 1 বছর আগে সৌদির দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে গুলশানেই। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশান, বাড়িধারা ও নিকেতন সোসাইটি মিলে পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়। গড়ে তোলা হয় ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি। সেই কমিটি গেল মে মাসে গুলশান, বাড়িধারা ও নিকেতনের মূল সড়কে ঝুলিয়ে দেন 100 নিরাপত্তা চোখের নজরদারি। তবে এসব ক্যামেরা মনিটরিং করছে গুলশান থানা পুলিশ। আমরা মনে করি যে বর্তমান পর্যায়ে যা আছে কিন্তু যথেষ্ট নয়। টোটাল আমাদের প্ল্যান হচ্ছে 600, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে 100 লেগে গেছে এবং এইটা আপনার কোনো সরকারি অনুদান কিংবা সাহায্য সহযোগিতা ছাড়া। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরও আমরা এই কাজটা করব এবং আমরা এই আমাদের যে টার্গেট আছে এই টার্গেটটা করতে সক্ষম। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই এলাকার শাখা সড়কগুলো সরজমিনে ঘুরে দেখা গেছে কোনো সড়কেই সিসি ক্যামেরা নেই। যা আছে তা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হওয়ায় সেসব ক্যামেরার চোখ ভবনের দিকে। আমরা অর্থ জোগাড় করে দিচ্ছি, আমরা প্রক্রিয়া করে আমরা ইনস্টলেশনের ব্যবস্থা করছি, কিন্তু এটার অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু এই পুলিশের হাতে। গুলশানেও এটা শুধু মেইন এভিনিউর মধ্যে এখন আছে, কিন্তু আপনাকে এই যে আপনার ওই যে নাগরিকটা যেমন কিল্ড হলো, ওটা তো মেইন এভিনিউর মধ্যে না, পাশে রোড নাম্বার 90-তে গেছে। সুতরাং ওইসব জায়গাতেও তো আপনাকে রাখতে হবে। গুলশানের মতো কূটনৈতিক পাড়ার নিরাপত্তা আরো জোরালো হওয়া উচিত বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। ইন্টারনাল যে সিকিউরিটি সিস্টেম, আমি মনে করি লং টার্মের জন্য সেই সিকিউরিটি সিস্টেম আরও বাড়ানো দরকার। বিশেষ করে গোয়েন্দা সংস্থা, আমাদের যে টেকনোলজির ব্যবহার, এগুলো কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে পড়ে আছি। সোমবার ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় মূল সড়কে থাকা এসব ক্যামেরার মনিটরিং নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ব্যাপারে বারবার যোগাযোগ করা হলেও গুলশান থানার ওসি কিংবা ওই জনের ডিসি, এসি কিংবা ঢাকা মহানগর পুলিশের কোনো কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জেলে আটক, 12টি নৌকা ও বিপুল পরিমাণ জালসহ মাছ জব্দ। এবং কুষ্টিয়ায় অপহরণের পর 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশি পণ্যের রপ্তানির বাজার সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। যে কোনো দেশে উৎপাদনশীলতা
নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতার উপরে। আমরা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি নির্ভরশীল থাকি রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক। সেখানে অস্ট্রেলিয়া আমাদেরকে সব কিছুতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। জাপান আমাদেরকে অস্ত্র এবং হ্যান্ড গ্লোভস ছাড়া, লেদার হ্যান্ড গ্লোভস ছাড়া সবকিছু শুল্কমুক্ত দিয়েছে। চীন আমাদেরকে প্রায় 500 আইটেমের মতো শুল্কমুক্ত দিয়েছে। এবার প্রবাসের খবর। ব্রিটেনের রাজনীতিতে 3 বাংলাদেশি বংশোদ্ভূত নারীর সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে বাঙালিদের বিশেষ অর্জন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য রোশনার আলী। বৃহস্পতিবার পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ব্রিটেনের সাধারণ নির্বাচনে 2য় দফায় সংসদ সদস্য নির্বাচিত হতে সহায়তা করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। রোশনার আলীর নির্বাচনী আসন বেন্থাল গ্রিন অ্যান্ড বোর্ড দলীয় নেতাকর্মী, ক্যাম্পেইন টিম ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। গত 7 মে অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে 61.2% ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হন রোশনার আলী। রোশনার আলীর পাশাপাশি এবারে প্রথমবারের মতো সংসদ সদস্য হন অপর 2 বাংলাদেশি বংশোদ্ভূত নারী টিউলিপ সিদ্দিক ও রূপা হক। ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া প্রায় 200 বছরের পুরনো কারুশিল্প, আর এর উপর ভিত্তি করেই ব্রিটেনে সুপ্রতিষ্ঠিত পুরো বাংলাদেশি কমিউনিটি। তবে শুধু কর্মী সংকটের কারণেই সেখানে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো। ব্রিটেনে বাংলাদেশ থেকে দক্ষ শেফ নেওয়ার সুযোগ থাকলেও নানা কারণে রেস্টুরেন্ট মালিকদের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি সোয়েব কবিরের বিশেষ রিপোর্ট। প্রায় 450 কোটি পাউন্ড অর্থের যোগানদাতা এবং লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি আজ চরম সংকটের মুখে। দক্ষ শেফ ও স্টক সংকটের কারণে ধীরে ধীরে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে প্রতি সপ্তাহেই বন্ধ হচ্ছে একের পর এক রেস্টুরেন্ট। একটা স্টাফ সংকট, সেকেন্ডলি ইমিগ্রেশন রেট, এই দুইটা মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে আমার ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ হওয়ার পথে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ব্রিটেন দক্ষ শেফ নেওয়ার সুযোগ রয়েছে, তবে এসব শেফের অনেক বেশি বেতন প্রদানের আইনের কারণে রেস্টুরেন্ট মালিকদের পক্ষে তাও সম্ভব হয়ে ওঠে না। অভিজ্ঞ শেফ যারা, তাদের স্যালারিটা 29,570 পাউন্ড, কিন্তু তো এইটা অনেক এমপ্লয়ার পক্ষে, অনেক রেস্টুরেন্ট মালিক যারা, তাদের অনেকের বেলায় এটা সম্ভব হয় না। এই অবস্থায় বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন সরকারের সাথে সমঝোতা করে এই বেতন কাঠামো কমিয়ে আনতে। আমরা এটাও আবার নেগোশিয়েট করার চেষ্টা করছি কিভাবে সেই বেতনটা কমিয়ে আমাদের এফোর্ডেবল বেতনের মধ্যে নিয়ে আসা যায়। আর প্রস্তাবিত ইমিগ্রেশন নীতিমালায় স্টাফদের বৈধতা কাগজপত্র যাচাই বাছাই না করে নিয়োগ দিলে জেল জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে নতুন সংকটে পড়তে যাচ্ছে এই কারুশিল্প। একজন ছোট ব্যবসায়ীর জন্য কোনোভাবেই সম্ভব না সে ডকুমেন্ট 100% চেক করবে। এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ভুল করলে তাকে জেলে যেতে হবে, তার লাইসেন্স বন্ধ হবে, তার রেস্টুরেন্ট বন্ধ হবে। এই কারুশিল্প রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ অনেক এমপি মন্ত্রী নানা প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরে কেউই কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পুরো ব্রিটেন জুড়ে প্রায় 12,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মনে করছেন রেস্টুরেন্ট সংকট সমাধানে এখনই জোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা না হলে বিশাল এই শিল্পটি চলে যেতে পারে অন্যদের দখলে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গেল তরুণ নির্ভর সামাজিক সংগঠন ইয়ং বাংলাদেশের মাসিক সাধারণ সভা। বৃহস্পতিবার প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইয়ং বাংলাদেশের ফ্রান্সের কর্মীরা। ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি গঠন ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ফ্রাঙ্কো বাংলা কমিউনিটি অ্যাওয়ার্ড 2015 প্রদানের ঘোষণা দেওয়া হয় সভা থেকে। শুধু সভা সমাবেশের মধ্যে নয়, সীমাবদ্ধ না থেকে আগামী প্রজন্ম ও বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করতে ইয়ং বাংলাদেশ ফ্রান্সের কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। হজ পালন শেষে দেশে ফিরতে বাংলাদেশ বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয় সহ সৌদি আরবের ইমিগ্রেশনে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে বলে অভিযোগ করেছেন হাজিরা। সেই সঙ্গে দেশে ফিরে লাগেজ ঠিকমতো না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন তারা। শুক্রবার বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর এসব অভিযোগ করেন হাজিরা। তবে লাগেজের জন্য কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করছেন বলে জানিয়েছেন অনেকেই। এছাড়া বিমানের শিডিউল বিপর্যয় ও সৌদি আরবের ইমিগ্রেশনের দীর্ঘসূত্রিতার কারণে 1.5 থেকে 2 দিন পর্যন্ত সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ কারণে সবচেয়ে দুর্ভোগের মুখে পড়েছেন বয়স্ক ও নারীরা।
আগামী 28 অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারিখ রাত 2টায় আমরা এয়ারপোর্টে এসেছি, মিসকিনের মতো, যেখানে কোনো ফ্যান নাই, এসি নাই, কিচ্ছু নাই, ছাতার নিচে শুয়ে রাখছে। আমরা 15 ঘন্টা ওখানে শুয়ে আছি, তারপরে বলে আমাদের ফ্লাইট ক্যান্সেল, আপনারা হোটেলে ফিরে যান। সৌদি সরকার টার্মিনাল আমাদের 6 ঘন্টা খাড়া করে রাখছে, খালি তারা কোনো কার্যক্রম করেই না। তারা যখন স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম যে আমরা তো এখানে আসছি, আমাদের তো টাকা পয়সা বাংলা টাকা আছে, আমাদের তো এখানে কেউ খাওয়ার দিচ্ছে না, উনি বললো যে আপনার জন্য কিছু খাবার পাঠাবো। আমি বলি খাবার পাঠালে তো মারামারি হবে, 800 লোক আপনি যদি 300-400 প্যাকেট পাঠান তো স্বাভাবিকভাবে মানুষ উত্তেজিত হবে। তাই হচ্ছে 40 ঘন্টা হলো আমার হলো ডিলে হয়েছে। 30 তারিখে দুপুরে ছিল, সেটা আমরা আসছি 2 তারিখে সকালে। কুষ্টিয়ার দৌলতপুরে অপহরণের পর 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষায়ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়া থেকে SM রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, বুধবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরের নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় টনি ইসলাম ও তার সহযোগীরা। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তাকে ধর্ষণ করে বখাটেরা। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। হাতের সঙ্গে করে বাড়ি নিয়ে এসে পানি টানি ঢালা হয়েছিল। ঢালার পর যখন জ্ঞান না ফেরে, রাত মনে করো পর ভাতও হয়ে আসছে, তাও জ্ঞান ফেরে না। তারপরে মনে করো যে মিরপুর আসি গিয়ে মেয়ের জ্ঞান ফিরছিল, মিরপুর ডাক্তারের কাছে এসে। বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 5ম শ্রেণীতে অধ্যয়নরত একটি মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়। আমরা তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি শনাক্ত করা হয়েছে, আসামিকে দ্রুত খুব তাড়াতাড়ি আশা রাখছি যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। দৌলতপুর থানা পুলিশ এ ব্যাপারে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর থানায় টনি ইসলাম ও তার 2 সহযোগী উজ্জ্বল ও ইউনুসকে আসামি করে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। সময় সংবাদ, কুষ্টিয়া। সিলেট নগরীর প্রায় সবগুলো সড়কই বেহাল। খানাখন্দে ভরা বেশ কিছু সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে নগরবাসী চরম দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ। তবে ক্ষোভ জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, অভিভাবকহীন থাকায় ভোগান্তি বাড়ছে নগরবাসীর। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। পিছনের বাড়িটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের, আর তার ঠিক সামনে সড়কের এমন বেহাল অবস্থা। সড়কটি ভাঙার দীর্ঘদিন হয়ে গেলেও এখনো সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। শুধু এই সড়ক নয়, নগরীর 90% সড়কেরই বেহাল অবস্থা। খানাখন্দকে ভরা খোদ সিটি কর্পোরেশনের সামনের সড়কটিরও। সবচেয়ে খারাপ অবস্থা পাঠানটোলা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত 3 কিলোমিটার সড়কের। সাগরদিঘির পাড়, সওদাগরটোলা, নবাব রোড, লোহারপাড়া, ধোপাদিঘির পাড়, উপশহর সহ বেশ কিছু পাড়া মহল্লার সড়ক অনেকটা চলাচলের অনুপযোগী। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। বিভিন্ন জায়গাতে আপনার রাস্তা ভাঙ্গা, মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়। 5-6 মাস ধরে রাস্তাটা ভাঙ্গা রিপেয়ারিং করিয়া যায়, এরপর আবার ভাঙ্গা আরম্ভ হয়। চাক্কা মাক্কা সব কিছু নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায় এই জায়গার কারণে। মাস গড়িয়ে বছর পেরুলেও নগরীর ভাঙা সড়কগুলো সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, নগরপিতা না থাকায় দীর্ঘদিন ধরে এই বেহাল দশা সড়কগুলোর। সরকার যদি মনে করেন যে সেখানে ওনাকে যেহেতু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, এটা স্থায়ী বরখাস্ত হয়, তাহলে আমার মনে হয় অনতিবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত করা উচিত। দুর্ভোগের বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কারের। পাড়া মহল্লার বেশ কিছু রাস্তা ভাঙা থাকলে আমরা সেটা রিপেয়ারিং করব এবং আমাদের ভাতালি এলাকা, আমাদের শেখঘাট এলাকায় বেশ কিছু টেন্ডার কার্যক্রম নেওয়া হয়েছে, সেই রাস্তাগুলো সম্পন্ন হবে। নগরীতে প্রায় 30 কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগের, আর বাকিটার মালিক সিটি কর্পোরেশন। অবশ্য ভাঙা সড়কগুলো মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশের বাইরে 2 নেত্রী সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেখানে দেশের মাটিতেই সাক্ষাতের দরজা বন্ধ, সেখানে দেশের বাইরে সংলাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার বিকেলে রাঙামাটির চন্দ্রঘোনা ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যারা আপন ঘরের দরজা বন্ধ করে দেয়, ঘরের দরজাই বন্ধ হয়ে যায়, সেখানে সংলাপের দরজা খোলা থাকে কেমন? শোকাতুর মায়ের কাছে প্রধানমন্ত্রী গিয়েছেন সমবেদনা জানাতে, সেখানে শোকাতুর মার দরজা বন্ধ হয়ে গেছে, সাক্ষাতের দরজা। যেখানে সাক্ষাতের দরজা বন্ধ হয়ে যায় সেখানে সংলাপের কোনো সম্ভাবনা আপাতত নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারের অভিযোগে 180 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে 12টি নৌকা ও বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার বিকেলে শুক্রবার ভোর পর্যন্ত বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের পশ্চিম দিকের অংশে অভিযান চালিয়ে এই জেলেদের ধরা হয়। তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল। আটক করা জেলে ও মাঝিমাল্লাদের মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত 25 সেপ্টেম্বর থেকে আগামী 9 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ মাছ সরবরাহ, মজুদ ও বিপণনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়। বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকা ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী দামে পোশাক রফতানির জন্য দেরিতে হলেও দেশের পোশাক কারখানাগুলো উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার শুরু করেছে। কাটিং ও সেলাই থেকে পোশাক তৈরির প্রতিটি ধাপে আধুনিক মেশিন ব্যবহারে উৎপাদন বাড়ার পাশাপাশি সময় ও খরচ অনেক কমেছে। তবে বড় পোশাক কারখানাগুলো সময়ের সঙ্গে আধুনিক মেশিন সংযোজনে সক্ষম হলেও বিপাকে পড়েছে মাঝারি মানের কারখানাগুলো। এজন্য রপ্তানি তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে ঋণ চেয়েছেন পোশাক শিল্প মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। একসময় ম্যানুয়াল মেশিনে পোশাক তৈরি হলেও ব্যয় কমিয়ে ক্রেতাদের প্রত্যাশিত দামে পোশাক বিক্রি করতে আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহারে ঝুঁকেছেন পোশাক শিল্প মালিকরা। ফলে আগে কাটিং, সেলাই সহ প্রতিটি ধাপে মেশিন অপারেটরের সাথে একাধিক হেল্পার প্রয়োজন হলেও এখন আর তা লাগে না। কম্পিউটারাইজড মেশিন ব্যবহারে একদিকে উৎপাদনশীলতা বেড়েছে, অন্যদিকে পোশাকের মাপ ও ডিজাইন নিখুঁত হচ্ছে। এখন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুয়াল মেশিন নাই, আমরা সব কম্পিউটারাইজড মেশিন ইউজ করতেছি। এই কম্পিউটারাইজড মেশিনগুলিতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। এখানে নতুন প্রযুক্তির কারণে ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হচ্ছে। এখানে এই নতুন প্রযুক্তির কারণে ওয়ার্কারদের কাজ করার কমফোর্টনেসটা বেড়ে গেছে। ওরা আগে যে একটা কষ্ট করে কাজ করতে হতো, এখন অনেকটা আরাম করে কাজটা করতে পারছে, যার ফলে উৎপাদন বাড়ছে, খরচ কমছে। মালিকরা জানান, বর্তমানে লিড টাইম কম হওয়ায় গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ে পোশাক রপ্তানির জন্য অটোমেটিক মেশিনের বিকল্প নেই। এক্ষেত্রে নতুন মডেলের ব্যয় সাশ্রয়ী ও শ্রমিক বান্ধব মেশিন বাজারে আনছে সরবরাহকারী কোম্পানিগুলো। এবং অটোমেটিক মেশিনগুলো আমরা ইনস্টল করতেছি, ওইটা দিয়ে আমরা পারফরমেন্স বাড়াচ্ছি। এটার কয়েকটা কারণ হলো, একটা হলো কোয়ালিটি বাড়তেছে, কোয়ালিটি ভালো হচ্ছে, লিড টাইম কমতেছে এবং পারফরমেন্স অনেক ভালো হচ্ছে। প্রফিটেবিলিটি বেড়ে যাবে এবং এনভায়রনমেন্টের জন্য অনেক হেল্পফুল জিনিসটা, কারণ এই মেশিন, এই লেটেস্ট টেকনোলজির মেশিনগুলো থেকে কম কার্বন নিঃসরিত হয়। তবে নতুন প্রযুক্তির মেশিনের দাম অনেক বেশি হওয়ায় মাঝারি পোশাক কারখানাগুলো সেগুলো সংযোজন করতে পারছে না। তাই পোশাক কারখানার মান উন্নয়নে এ খাতের জন্য রফতানি তহবিল গঠন ও কম সুদে ঋণ প্রদানের দাবি সংশ্লিষ্টদের। নতুন টেকনোলজির সাথে বিজনেসটার ওভারহেড কমাতে চায়, তাহলে এটার জন্য একমাত্র সলিউশন হচ্ছে স্পেশাল এক্সপোর্ট ফান্ড লাগবে, খুব লো ইন্টারেস্টে। তাহলে হবে কি, আমরা আন্তর্জাতিক দুনিয়ায় এখন যাদের সাথে আমরা বিজনেস কম্পিট করছি, তাদের সাথে কম্পিট করতে গেলে আমাকে কম্পিটিটিভ হতে হবে। চট্টগ্রামে 5 শতাধিক পোশাক কারখানার মধ্যে 30% উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা সংকটের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাটের বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির কারণে হাটে কমেছে সে দেশের ক্রেতা উপস্থিতি। এদিকে প্রবেশাধিকার সহজ হওয়ায় হাটে প্রতিনিয়ত ভিড় বাড়ছে বাংলাদেশি ক্রেতাদের। এই অবস্থায় ভারতীয় বিক্রেতাদের ব্যবসা ভালো হলেও হতাশ বাংলাদেশি বিক্রেতারা। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে ত্রিপুরা জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশ ও ভারতের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে চলতি বছরের 11 জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে চালু হয় সীমান্ত হাট। উদ্বোধনের পরই দুদেশের ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে হাটটি। শুরু থেকেই চলে জমজমাট বেচাকেনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নতুন দোকানের সংখ্যাও। কিন্তু 3 মাস পার হবার পরই সীমান্ত হাটের বাংলাদেশ অংশে কমে গেছে ভারতীয় ক্রেতাদের উপস্থিতি। আর বেচাকেনা কমে যাওয়ায় হতাশ বাংলাদেশি বিক্রেতারা। তাদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কড়াকড়ির কারণেই হাটে আসতে অনীহা বাড়ছে দেশটির ক্রেতাদের। বিএসএফ এর অনেক কড়াকড়ি করতেছে, ইন্ডিয়ান লোক আসতে দিচ্ছে না, তো এর জন্য আমাদের কাস্টমার খুব কম। বাংলাদেশের ব্যবসায়ীরা এই ব্যাপারটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এদিকে দিন দিন বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা বাড়ায় বেচাকেনা নিয়ে খুশি ভারতীয় বিক্রেতারা। বেচাকেনা তো ভালো হয়েছে, আজকে যেটা মাল আনছে এটা তো মোটামুটি শেষ হয়ে ভারত থেকে আসছে, মানে বেচাকেনা ভালোই চলছে মোটামুটি। একদিন সপ্তাহে একদিন করেছে, কিন্তু আরেকদিন যদি হতো তাহলে ভালো হতো। এই অবস্থায় হাটের ভারসাম্য ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বাংলাদেশি বিক্রেতাদের। বাংলাদেশি হাজার হাজার লোক তাদের মালামাল ক্রয় করতেছেন, কিন্তু বাংলাদেশের একটা মালামালও বিক্রি হচ্ছে না। এদের তো বিক্রি হইতেছে, আমাদের এদিকে গিয়ে দেখেন যে বাংলাদেশি কোনো পণ্যই বিক্রি হইতেছে না। এখানে যদি আপনার মনিটরিং করা হতো তাহলে সবচেয়ে বেস্ট হতো। বাংলাদেশ হাট ব্যবস্থাপনা কমিটি বলছে, সমস্যার সমাধানে ভারতীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট। এই বিষয়ে কথা বলবো, তারা যেন লোকজন এখানে সমাগম ঘটায়, সেই ব্যাপারে তারা যাতে উদ্যোগ নেয়। আইটেম যদি একটু চিন্তা ভাবনা করে যে ম্যানেজমেন্ট কমিটি কিছু সুপারিশ করে, তাহলে আমরা এটা হায়ার লেভেলে ডিসকাস করে আমরা এটা মিটিগেট করতে পারবো। হাট ব্যবস্থাপনা কমিটির হিসেব মতে সীমান্ত হাটে গত 3 মাসে 15,82,400 টাকার পণ্য বিক্রি করেছে বাংলাদেশি বিক্রেতারা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে কুমিল্লার 14 গ্রামের চিউরায় কাজী জাফর আহমেদের চেলাম অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যখন সমগ্র জাতি আজকে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আকুল হয়ে আছে, সমগ্র জাতি যখন আজকে নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে, তখন এই মানুষটিকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। তিনি অকালে চলে গিয়ে আমাদেরকে কিছুটা এতিম করে দিয়েছেন। তিনি যে পতাকা উড্ডীন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকাকে যেন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আশরাফ উদ্দিন নিজানের বাসভবনে হামলা, নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর চালায় যুবলীগ ও ছাত্রলীগ। এ ঘটনার পর তাদের উপর পাল্টা হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আহতদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। যুবলীগের সাধারণ নেতৃত্বে 22-40-50 জন আমাদের ব্রিটিশ স্থলে আসে, তারা হামলা চালায় এবং পুলিশের বাধা উপেক্ষা করে তারা আমাদের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিবের গাড়ি ভাঙচুর, আমার নিজের গাড়ি এবং প্রায় 7 থেকে 8খানা হুন্ডা তারা ভাঙচুর করে এবং আমাদের প্রায় 13 জনকে তারা দখল করে। বিএনপি এবং জামাতের কিছু লোক নাকি আশরাফ উদ্দিন নিজাম সাহেবের বাড়িতে অবস্থান করছে এবং আমাদের ছেলেরা যাওয়ার সময় থেকে ইট ফাটকেল মারছে, ভিতর থেকে ইট ফাটকেল মারছে, আমাদের ছেলেরা আহত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তালেবান। শুক্রবার এক টুইটার বার্তায় এই দাবি করে তারা। এদিকে ন্যাটোর পক্ষ থেকে বিমান বিধ্বস্তের কারণ জানানো হয়নি। এতে 6 মার্কিন সেনা সদস্য সহ 11 জন নিহত হয়। নিহত বাকি 5 জন মার্কিন সেনাবাহিনীর ঠিকাদার বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এর আগে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোরে বিমানটি আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দরের বিধ্বস্ত হয়। C-130 মডেলের বিমানটি সাধারণত সেনাদল এবং সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো। আফগানিস্তানে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে।
দেশের মাটিতে এএফসি অনূর্ধ্ব 19 ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করেই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 2-0 গোলে জয় তুলে নিয়েছে সাইফুল বারী টিটুর শিশুরা। এদিকে দিনের আরেক ম্যাচে ভুটানকে 7-0 গোলে হারিয়েছে উজবেকিস্তান। নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায়। নিকট অতীতের সে ব্যথা ভুলতেই কিনা দেশের মাটিতে এএফসি অনূর্ধ্ব 19 ফুটবলের বাছাইয়ে এদিন শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণাত্মক ঢঙে খেলতে থাকে বাংলার যুবারা। সাদ রাব্বিদের নৈপুণ্যে ম্যাচের প্রথম 15 মিনিট তো বলের দখলই ঠিকমতো নিতে পারেনি অতিথিরা। তবে শ্রীলঙ্কার গোলরক্ষক রিসাদ মোহাম্মদের দৃঢ়তায় প্রথমার্ধে গোল বঞ্চিতই থাকতে হয় স্বাগতিকদের। কিন্তু দ্বিতীয়ার্ধে আরো কৌশলী ফুটবল খেলতে থাকে বাংলার যুবারা। ম্যাচের 67 মিনিটে ইব্রাহিমের ফ্রি কিক থেকে পাওয়া বল রোহিত সরকার জালে জড়াতে ব্যর্থ হলেও ভুল করেননি বাংলাদেশের ফরওয়ার্ড মান্নাফ রাব্বি। 1-0 এগিয়ে যায় লাল সবুজরা। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে অতিথিরা। তবে সাইফুল বারী টিটুর শিষ্যদের ভুল পাস আর নিজেদের ডি বক্সের বাইরে ফাউল করে সেট পিসের কবলে পড়ার সুযোগটা কাজে লাগাতে পারেনি সিংহলিস যুবারা। ম্যাচের 82 মিনিটে সমতায় ফেরার সুযোগটাও হাতছাড়া হয় তাদের। নিজেদের ডি বক্সে শ্রীলঙ্কার অধিনায়ক দানুশকার হাতে বল লাগলে পেনাল্টি পায় বাংলাদেশ, আর সেখান থেকে জয়সূচক গোল করেন বাংলাদেশের অধিনায়ক মাসুক মিয়া জনি। ফলে 2-0 গোলে জয়ের পাশাপাশি পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দেশের যুবারা। আগ্রাসন, ড্রিবলিং সবই দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব 19 ফুটবল দল। প্রতিটি আক্রমণেই যেন ছিল কদিন আগে সাফের হতাশা ঘোচানোর চেষ্টা। আর এএফসি অনূর্ধ্ব 19 টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ এক শুভ সূচনাই করল বাংলাদেশ। আর সেই সাথে ইঙ্গিতটাও দিয়ে রাখলো এই টুর্নামেন্টে তারা সহজ প্রতিপক্ষ নয়। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আটক ইউজিসির সহকারী পরিচালকের র্যাব হেফাজতে মৃত্যু। এই মৃত্যুই প্রমাণ করেছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সমাবেশে বিশিষ্টজনরা। গাইবান্ধার সুন্দরগঞ্জে স্থানীয় এমপি লিটনের গুলিতে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্র আহত। অভিযোগ স্বজনদের, এলাকাবাসীর বিক্ষোভ। রাজধানীর গুলশান বাড়িধারার কোন শাখা সড়কেই নেই সিসিটিভি ক্যামেরা। কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। জাতিসংঘের অধিবেশন শেষে শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। ঢাকার সংবর্ধনায় দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেবার আহ্বান 14 দলের। এবং ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া প্রায় 200 বছরের পুরনো কারি শিল্প বিলুপ্তির পথে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।